বিয়ের প্রায় 5 বছর পর এই প্রথম রক্তিমের সাথে বাইরে ঘুরতে এসেছিল পূজা। জীবনে প্রথম পাহাড় দেখে ও বিহ্বল হয়ে গিয়েছিল। পাক খেয়ে খেয়ে গাড়িটা যত উঁচুতে উঠছিল ওর মনে হচ্ছিল ওই বরফের চূড়াগুলোই স্বর্গ। মনে হচ্ছিল আর একটু পরেই ওই স্বর্গেই ও উড়ে বেড়াবে। আসলে রক্তিম একটু ঘরকুনো, আর ওর একার রোজগারে শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর আবার নিজেদের দুটো বাচ্চার সংসার টানতে টানতে ও হাঁফিয়ে উঠত। বিয়ের পর একবার সিকিম ঘুরতে যাবে কথা হয়েছিল, কিন্তু সেই সময় শ্বশুরের হঠাৎ করে হার্ট অ্যাটাক করায় সেটা আর যাওয়াই হয়নি। তারপর পিউ আর রাহুল হলো, এরপর ওদের বড় করা সংসারের আর 5টা ঝামেলা সামলে রক্তিম আর ওকে নিয়ে কোথাও যেতেই পারেনি। পূজার খুব ইচ্ছা ছিল পাহাড় দেখার। আজন্ম কলকাতায় বড় হয়ে কোনোদিন পাহাড় দেখেনিও। বাবার বাড়ি যে 20 বছর কাটিয়ে এসেছিল তাতে মাত্র 2বার পুরী, একবার দীঘা ঘুরতে গিয়েছিল পূজা। আর স্কুল থেকে একবার শান্তিনিকেতন গিয়েছিল সে। বড়দির বিয়ে হয়েছিল ও যখন 11 ক্লাসে। বছর বছর অরিজিৎদা বড়দিকে কত জায়গায় ঘোরাতো আর বড়দি বাপের বাড়ি এসেই কতগুলো অ্যালবাম আর গল্পের ঝুলি নিয়ে বসত। পূজা আর পায়েল বড়দির গল্প শুনে স্বপ্ন দেখত তারাও একদিন বিয়ের পর এভাবেই ঘুরবে বরের সাথে। দিদির গল্প শুনে ভবিষ্যতের সুখস্বপ্নে বিভোর হয়ে যেত ছোট দুই বোন। পূজা পায়েলের থেকেও 3 বছরের ছোট। রক্তিমের সাথে পূজার বিয়েটাও হঠাৎ করেই ঘটে যায়। আসানসোল বড়দির শ্বশুরবাড়ি ঘুরতে গিয়েছিল ও কলেজের পরীক্ষার পর। অরিজিৎদার বন্ধুর পিসতুতো ভাই রক্তিম, ওর বিয়ে ঠিক হয়েছিল আসানসোল দিদির এক মামাতো ননদের সাথে। বিয়ের 4 দিন আগে সেই ননদ উর্মি নিজের পছন্দ করা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। এদিকে ছেলের বাড়ির মাথায় হাত। সব ব্যবস্থা হয়ে গেছে, আত্মীয়রা আসতে শুরু করেছে। ওরা সবাইকে ধরেছিল একটা বিবাহযোগ্য মেয়ে জোগাড় করে দিতে। 3 মেয়ের বাবা সমরবাবুকে তার বড় মেয়ে যখন ফোন করে প্রস্তাবটা দিয়েছিলেন, উনি এটাকে ভগবানের আশীর্বাদ ভেবে নিয়েছিলেন। এক রাতের মধ্যেই জামাইকে নিয়ে উনি সব ব্যবস্থা পাকা করে ফেলেছিলেন। রক্তিম সম্বন্ধে খোঁজখবর বড় জামাই আগেই নিয়ে রেখেছিলেন, তাই ওই তারিখেই উর্মির বদলে পূজার সাথে বিয়ে হয়ে গিয়েছিল রক্তিমের। পূজার মনে একটু কিন্তু ছিল, সেভাবে বাজার হাট কিছুই হলো না। মা এর গহনা যা ছিল তা থেকেই ওকে হাতে কানে গলায় মোটামুটি সাজিয়ে বাবা ওকে সম্প্রদান করেছিলেন। শ্বশুরবাড়ি চন্দননগর হলেও আসানসোল বসেই বিয়ে হয়েছিল, কারণ রক্তিমের বাবা সবাইকে বলেছিলেন আসানসোলের মেয়ে, আর মেয়ে যে বদলে গেছে তা আর সবাইকে নতুন করে জানাতে চাননি উনি। তাই পূজার বেহালার বন্ধুরা, পাড়া প্রতিবেশী কেউই যায়নি ওর বিয়েতে। বাবারও তেমন কোনো খরচ হয়নি ওকে পার করতে। বন্ধু ক্যাটারার সব তো ঠিক হয়েই ছিল উর্মির। জীবনের নাগরদোলায় উর্মির বদলে পূজা পার হয়ে গিয়েছিল এভাবেই। পূজা ওই একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এক নতুন জীবনে গিয়েছিল মনে অনেক আশা নিয়ে। কিন্তু বিয়ের পর বুঝেছিল সবার জীবন বড়দির মতো হয় না। বড়দির ছিল টোনাটুনির সংসার। 5 বছরেও ওদের মাঝে তখনও কোনো নতুন অতিথি আসেনি। অথচ তাই নিয়ে বললে ওরা বলতো ওরা এখনই চায় না কারো দায়িত্ব নিতে। ওদের মাথার উপরও কেউ ছিল না। অরিজিৎদার রেলের চাকরির সুবাদে ওরা পাশ পেত আর প্রচুর ঘুরত। সেখানে পূজার দেওর আর ননদ কলেজে পড়ছিল, শ্বশুর প্রাইভেট কোম্পানি থেকে রিটায়ার্ড, শাশুড়ির হাতে সংসার। একমাত্র ওর বরের রোজগারে এত বড় সংসারটা চলত। গড়িয়ায় একটা কলেজে পড়াতো রক্তিম। সকাল 7:30টার মধ্যে সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যেত সে। বিকালে একটা কোচিংয়ে পড়িয়ে রাত 10টা থেকে 10:30টার মধ্যে বাড়ি ফিরত রোজ। তার পেছনে পেছনে সকালে দেওর আর ননদও কলেজে যেত। তবুও পূজার মনে কোনো দুঃখ ছিল না, কারণ এবাড়ির সবাই তাকে আপন করে নিয়েছিল। দেওর আর ননদ বৌমনিকে চোখে হারাত। সব খুনসুটি তার সাথে, কোনো কিছু তাকে না দিয়ে খেত না। অন্যদিকে শাশুড়ি ছিলেন মাটির মানুষ। আর রক্তিম ছিল সত্যিই ভালো মানুষ। আদর সোহাগে ওকে ভরিয়ে তুলেছিল। বাতাসিয়া লুপে দাঁড়িয়ে একমনে পাহাড় দেখছিল পূজা হঠাৎ দেখা ছোটবেলার বান্ধবী রূপালীর সঙ্গে। কলেজের পর আর দেখাই হয়নি ওর সাথে। আনন্দে দুজনের চোখেই জল এসে গেছিল। রূপালী নিজের বরের সাথে আলাপ করিয়েছিল। ওর বর মনোজিত কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার। ওদের একটি মেয়ে তৃষ্ণা, 2 বছরের ছোট্ট পুতুল একটা।
মনোজিতের নেশা ফটোগ্রাফি। সে ফটো তুলতে এগিয়ে গিয়েছিল। রক্তিমও দূরে একটা স্টলে কিছু কিনতে ব্যস্ত। রূপালীর কথা শেষই হতে চায় না আর। ও সোনারপুরে থাকে। বার বার করে যেতে বলেছিল পূজাকে। নিজের ফোন নম্বর দিয়েছিল, পূজার নিজের ফোন নেই শুনে অবাক হয়েছিল। আরও অবাক হয়েছিল পূজা জয়েন্ট ফ্যামিলিতে সবাইকে নিয়ে থাকে শুনে। পূজা ছেলেমেয়েকে দাদু ঠাম্মার কাছে রেখে এসেছে শুনে ও একমনে শুধু তাকিয়েই ছিল ওর দিকে। ও চলে যাওয়ার পর পূজা ভাবছিল রূপালী একসময় খুব আর্থিক কষ্টের মধ্যে বড় হয়েছিল। এখন ওর অবস্থা বেশ ভালোই মনে হলো। কলকাতায় ফিরে রূপালীর সাথে যোগাযোগটা রেখেছিল পূজা। একদিন রক্তিম কলেজ যাতায়াতের পথে ওকে পৌঁছে দিয়েছিল সোনারপুরে। রূপালীর ঝা চকচকে ফ্ল্যাটে আধুনিক জীবন যাপনের সব রকম বিলাসিতার উপকরণ মজুদ। মেয়ে পড়ে ডে বোর্ডিংয়ে। মনোজিত সে সময় ট্যুরে। সারাটা দিন গল্পের মধ্যে কাটলেও এই প্রথম নিজের জীবনটাকে বড় বিষাদ মনে হলো পূজার। রূপালী স্বাধীন, বর্দি স্বাধীন, পায়েলেরও ভালো বিয়ে হয়েছে, টাটাতে থাকে। ওর জীবনটা যেন রূপকথার মতো। একমাত্র পূজার জীবনটা বর্ণহীন, কেমন অগোছালো। রাতে বিছানায় ওর পরিবর্তনটুকু ধরা পড়েছিল রক্তিমের চোখে। কয়েকবার রূপালীর বাড়ি ঘুরে এসেই পূজা জীবনে প্রথম রক্তিমের কাছে আবদার করেছিল সাউথ কলকাতায় নিজেদের একটা ফ্ল্যাটের, যেখান থেকে রক্তিমের অফিস কাছে হবে। রক্তিম অবাক হয়ে তাকিয়েছিল। যদিও ভাই বোন দুজনেই তখন দাঁড়িয়ে গেছে বলে সংসারে সচ্ছলতা এসেছে, তবু আলাদা হয়ে ফ্ল্যাট কেনার কথা রক্তিম ভাবেইনি কখনো। বাবা মাকে ছেড়ে থাকতে হবে এ কথা মাথায় আনেনি। কিন্তু পূজার বক্তব্য সে কি কোনোদিন নিজের সংসার করবে না। এই ভাগের একটা ঘরে ছেলে মেয়ে নিয়ে কষ্ট করবে কেন? রক্তিমের কলেজের কাছে থাকলে রক্তিম বাচ্চাদের সময় বেশি দিতে পারবে। ওখানে ভালো স্কুলে বাচ্চারা পড়বে। আসলে রক্তিম বলে এখন আর পূজাকে বোঝানো যাবে না। কয়েকদিনের মধ্যেই পূজা রূপালীর সাহায্যে ফ্ল্যাটের খোঁজ শুরু করে। শান্ত স্বভাবের রক্তিম ওকে বোঝাতে পারে না। পরের মাস থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলো ফ্ল্যাট দেখার জন্য বরাদ্দ হয়। পূজা বাড়িতেও একটা আভাস দিয়েছিল রক্তিম বুঝতে পারে। বাবা মা কিন্তু পূজার বিরোধিতা করেনি। বরঞ্চ বাবা বলেছিল কলকাতায় একটা ফ্ল্যাট থাকা ভালো। অবশেষে গড়িয়া বাইপাসে তিনদিক খোলা ১,৫০০ স্কোয়ার ফিটের দক্ষিণমুখী ফ্ল্যাটটা রক্তিম বুক করে বাধ্য হয়েই। গৃহপ্রবেশের দিন সবাই এসেছিল। রূপালী আর অন্য বন্ধুদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখিয়ে পূজা শান্তি পায়। দুদিন পর শ্বশুর শাশুড়ি আর বাকিরা চলে যেতেই পূজার বেশ আনন্দ হয়। এবার সেও স্বাধীন। রূপালীর মতো করে সেও সাজিয়েছে ফ্ল্যাটটা, রক্তিম কিছুতেই না করেনি। তবে সকালে ও আরেকটা কোচিং জয়েন করেছে। এখন তো প্রচুর সময় হাতে। ছেলে মেয়েকে এদিকের স্কুলে ভর্তি করে দিয়েছে। পূজার হাতে অখণ্ড অবসর। রূপালীর মাধ্যমে আরও কয়েকজন বন্ধুর সাথেও যোগাযোগ হয়েছে পূজার। কিন্তু কদিন যেতেই পূজা এই আধুনিক জীবনে হাঁফিয়ে ওঠে। বন্ধুদের সাথে আড্ডা আর কিটি পার্টি মানেই পরনিন্দা আর পরচর্চা। এত আধুনিক পোশাকেও ও অভ্যস্ত নয়। ও বোঝে ওকে নিয়ে বাকিরা হাসাহাসি করে। ননদের সাথে সিনেমা দেখে, শপিং করে, রাস্তায় দাঁড়িয়ে এগরোল বা ফুচকা খেয়ে যে স্বাদ পেত ম্যাকডোনাল্ড বা কেএফসিতে, সেই প্রাণের ছোঁয়া পায় না সে। ফ্ল্যাটে একা সময় কাটতে চায় না। ননদ আসতে চায় না। রক্তিমকে ঘুরতে যেতে বললেই ও লোন আর ইএমআইয়ের গল্প শোনায়। এত জিনিস সব যে লোনেই কেনা। বাচ্চারাও দাদু ঠাম্মাকে মিস করে। ওনারা আসেন না তেমন। পূজা দুবার ঘুরে এসেছে। কিন্তু ওই বাড়িতে গেলে একটা অপরাধ বোধ মাথাচাড়া দেয়। কেমন যেন লাগে। দেওর বদলি হয়ে বম্বে চলে গেছে। ননদের বিয়ে করার আপাতত ইচ্ছা নেই। একটা ভালো স্কুলে পড়াচ্ছে। ছেলে মেয়ে দুটো কেমন হয়ে যাচ্ছে, জেদি, একগুঁয়ে। আগে পিসি পড়াতো, এখন টিচার আছে, তবুও বাজে রেজাল্ট করেছে। রূপালীর কাছাকাছি এসে পূজা বুঝেছে এদের জীবনযাত্রা দেখতে যতই ঝা চকচকে হোক ভেতরটা ফাঁপা। আরেক বন্ধু মিনু বলেছিল মনোজিৎ আর রূপালীর মধ্যে বনিবনা নেই। মেয়ের কথা ভেবে ওরা ডিভোর্স করেনি। মনোজিৎ ট্যুরের নাম করে অন্য কারো সাথে থাকে। পূজার ভালো লাগে না এসব শুনতে। সবাই কেমন যেন মেকি। একদিন সাউথ সিটিতে মিনুর বরকে দেখেছিল অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে ঘুরতে। সেদিন থেকে পূজা রক্তিমের দিকে বিশেষ নজর দিয়েছে।
এদিকে রক্তিম কোচিংয়ে পড়িয়ে রোজ রাত করে ফেরে। দুদিন পূজা অটো করে কোচিংয়ে গিয়ে দেখেও এসেছে যে রক্তিম আছে কিনা। এভাবে একটা বছর কাটতেই হাঁফিয়ে উঠেছে সে, অথচ মুখ ফুটে বলতে পারে না রক্তিমকে। সেদিন সকালে মিনু ফোন করে রূপালীর খবরটা দিয়েছিল। নীলোর্তন হাসপাতালে গিয়ে পূজা যখন পৌঁছালো সব শেষ। ফ্রাস্ট্রেশন থেকে বিষ খেয়েছিল রূপালী। 5 বছরের মেয়েটা প্রতিবেশীদের কোলে। মনোজিত কয়েক মাস ফেরে না। দিল্লিতে এক পাঞ্জাবি মেয়েকে নিয়ে থাকে। খরচাও দিত না বউ মেয়ের। এসব শুনতে আর ভালো লাগছিল না পূজার। কেমন একটা ভয় মনের ভেতর এই রূপালীর জীবনকে একদিনও হিংসা করেছিল, কত সুখী মনে হতো ওকে। হাসপাতাল থেকে একা চন্দননগর ফিরেছিল সোজা। মেয়ে আর ছেলে ফাইনাল পরীক্ষা শেষে থাকতে এসেছিল কয়েকদিন আগেই। রক্তিমকে চলে আসতে বলেছিল শুধু। শ্বশুর শাশুড়ি ওকে এভাবে দেখে অবাক। কোনো কথা বলেনি পূজা। বহুদিন পর মন খুলে কেঁদেছিল শাশুড়িকে জড়িয়ে। ননদের কোলে মাথা রেখে শুয়েছিল সন্ধ্যায়। ছেলে মেয়েও খুব খুশি মা চলে আসায়। 2 দিন এভাবেই কেটে গেল। রক্তিম দুবার উসখুস করছিল ফেরার জন্য। পূজা আর ওর বোন বসে বাতাবিলেবু মাখা খাচ্ছিল। বাচ্চারা বাইরে খেলছে। রক্তিম যাওয়ার কথা তুলতেই পূজা জানিয়ে দেয় সে আপাতত যাচ্ছে না। রক্তিম বলে কিন্তু বাচ্চাদের স্কুল আর আমার কোচিং এসব। পূজা বড় বড় চোখ করে বলে সব আমায় বলতে হবে নাকি? কলকাতায় ফ্ল্যাট একটা সম্পত্তি, আপাতত ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দাও। টিভি ফ্রিজ সব নিয়ে এসো এখানে। ভাইয়ের ঘরটা তো এখন খালি। আর ছেলে মেয়েকে এখানে ভর্তির দায়িত্ব তোমার বোনের। সবে তো বছরের শুরু। আর এত বছর যেভাবে অফিস করেছ, মোট কথা ওখানে আর আমি যাচ্ছি না। রক্তিমের বহুদিন পর বউকে সেই প্রথম দিনের মতো আদর করতে ইচ্ছা করে। বোন উঠে পাশের ঘরে চলে গেছে ততক্ষণে। পূজার মনে হয় জীবনটা সত্যিই এক আজব নাগরদোলা। সমাপ্ত।